মূল ভগ্নাংশ নিয়ে প্রবলেম আছে? আরো কয়েকটা অঙ্ক করলে মনে হয় ভালো হইতো, মানে ক্লিয়ার হইতো আরেকটু। উম, অঙ্ক করলে ভালো হতো না? আচ্ছা দাঁড়া, তোদেরকে একটা অঙ্ক দিই আমি, দাঁড়া ওয়েট। একটা অঙ্ক দিব মূল ভগ্নাংশ রিলেটেড। এটা একটু, তোদের বই আছে না? বই বের কর, বের কর। ওকে। এই প্রশ্নটা একটু সলভ কর, আমি একটা প্রশ্ন দিচ্ছি। যে ধর 30% ভরের H2O2 এর জলীয় দ্রবণের ঘনত্ব, তোর হচ্ছে 1.11 গ্রাম/ml। এই দ্রবণে H2O2 এর মূল ভগ্নাংশ কত? এই অঙ্কটা কর। আমি রেকর্ড পজ দিলাম, তোর অঙ্কটা কর। আচ্ছা, করতে পারছিস? না, করে দাও। আচ্ছা, তিন কত? দশমিক সাত দুই 0.15। আচ্ছা আমি বলি, দেখ, অ্যাকচুয়ালি তোর কাছে কি জানতে চাইছে? মূল ভগ্নাংশ না? মূল ভগ্নাংশ আসলে কার হয়? আমরা কিন্তু গতকালকে দেখছিলাম যে মূল ভগ্নাংশ হয় একটা উপাদানের, তো ওইখানে অবশ্যই লিস্ট কয়টা উপাদান থাকতে হবে? লিস্ট দুইটা উপাদান থাকতে হবে। লিস্ট যদি আমাদের দুইটা উপাদান থাকে তাহলে আমি মূল ভগ্নাংশ বের করতে পারবো। আর যদি একটা উপাদান দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা উপাদান বের করে নিতে হবে। কিভাবে? যেমন এই জায়গায় একটু লক্ষ্য কর যে তোর কাছে কি দেওয়া আছে। আচ্ছা, তোদের হচ্ছে আহ পার্সেন্টেজ দেয়া, তো তোরা মনে হয় অঙ্ক পড়স নাই না? পার্সেন্টেজ হ্যাঁ, দিয়ে করি। দিতেছে। পড়স নাই। আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। দেখ, যদি থাকতো এখানে আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হইতো, যেমন এখানে আমাদের 30% ভর দেওয়া আছে না? এইখানে আমাদের 30% কিন্তু কি দেওয়া আছে? হাইড্রোজেন পারক্সাইড বলে দিছে। আর জলীয় দ্রবণ বলে দেওয়াতে এখানে আরেকটা উপাদান হচ্ছে পানি। তাহলে এখানে উপাদান কিন্তু দুইটা, একটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, আরেকটা হচ্ছে আমাদের পানি। তো তোকে যদি মোল ভগ্নাংশ বের করতে বলে, তাহলে আচ্ছা, মোল ভগ্নাংশ এখানে হাইড্রোজেন পারক্সাইডেরই বের করতে বলছে, তাহলে তোর কি লাগবে? হাইড্রোজেন পারক্সাইড জানলে তো হবে না, তোর পানিরও কি লাগবে? ভর জানতে হবে না? পানির ভর বা পানির শতকরা পরিমাণটা কি জানতে হবে না? হ্যাঁ। বুঝছস? এখন পানি তাহলে কতটুকু আছে? 30% যদি হাইড্রোজেন পারক্সাইড থাকে তাহলে পানি আছে কতটুকু? তাহলে পানি 70% আছে না? পানি ও কতটুকু আছে? আচ্ছা, এইভাবে। পানি আমাদের 70% আছে, হ্যাঁ। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে তাহলে ওই পানির পরিমাণ, আমাদের যেহেতু 30% হলো, 100% থেকে এই যে 30% আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা এখানে পানির পরিমাণটা পেয়ে যাবো। তাহলে পানির পরিমাণ আমাদের কত পার্সেন্ট? 70%। তাহলে টোটাল ভরের 70 ভাগ আমাদের কি আছে? পানি আছে। আর টোটাল ভরের 30 ভাগ আমাদের কি আছে? হাইড্রোজেন পারক্সাইড আছে। তাহলে এখন দুইটা উপাদানের পরিমাণ কিন্তু তুই জেনে গেছিস। তাহলে তোকে কি করতে হবে এখন? তাহলে পানির মোল সংখ্যা লাগবে। তাহলে পানির মোল সংখ্যা কত হবে? তাহলে এন মোল অফ পানি, তাহলে পানি যেহেতু তোর 70 ভাগ আছে 100 ভাগের ভেতরে, আর পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর হচ্ছে 18। তাহলে এটাতে কাটাকাটি করলে কত আসে? 5 18, 6 18, 4 18, 72।
4-এর কাছাকাছি আসবো। কত আসে দেখ, 70/18। 8 হ্যাঁ, 3.8 থ্রি পয়েন্ট এইট 3.88। এইট মোল আসছে। আর তোর কাছে হাইড্রোজেন পারক্সাইড আছে কতটুকু? হাইড্রোজেন পারক্সাইড আছে কি 30 ভাগ আছে না? তাহলে 30 কে, তাহলে হাইড্রোজেন পারক্সাইডের ভর কত? অক্সিজেন আছে আমাদের দুইটা, ও টু হলো 32, আর হাইড্রোজেন আছে দুইটা, 32 আর 2 কত? 34। তাহলে কাটাকাটি করলে কত হয়? 0.88। 0.88 মোল। তাহলে তো হয়ে গেল। তাহলে আমাদের কার মোল ভগ্নাংশ দিতেছে? হাইড্রোজেন পারক্সাইড। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের মোল ভগ্নাংশ, হাইড্রোজেন পারক্সাইডের মোল সংখ্যা 0.88 ডিভাইডেড বাই 3.88 যোগ 0.88। দেখ এখন যত আছে ততই হবে আনসার। এইখানে হচ্ছিল যে শতকরা মানে পার্সেন্টের কোনো কাজ হবে না, মানে শুধু 70 আর 30 দিয়ে করা লাগবে। হ্যাঁ, যদি সরাসরি যদি শতকরা দেওয়া থাকে তাহলে তো হইলই ভালো। হ্যাঁ, এবং এর পরের অঙ্কটা করতে যায় ধরা খাবি আর কি। কত কত কত? 0.184। হ্যাঁ, 0.185 নাকি হ্যাঁ 4? হ্যাঁ হ্যাঁ 4। আচ্ছা, একক তো হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার। এর পরের অঙ্কটা করতো দেখি। এটা আমাদের আনসার। এর পরের অঙ্কটা কর, যে বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিডে 11.8 মোলার এইচ সেল আছে। তো 11.8 মোলার এইচ সেল আছে, এর ঘনত্ব হচ্ছে তোর 1.19 গ্রাম/ml। এই দ্রবণে এর শতকরা ভর ও মোল ভগ্নাংশ কত? আচ্ছা, আমি এটা তোদের করাই দিই, হ্যাঁ, কারণ তোরা এটার সাথে অভ্যস্ত না হয়তো বা। দেখ, আমার এখানে শতকরা ভর না দেওয়া থাকলেও যদি আমাদের বলতো যে মোল ভগ্নাংশ কত, তাহলে মোল ভগ্নাংশ আসলে অ্যাকচুয়ালি কিভাবে বের করে? উপাদান লাগে দুইটা, দুইটা উপাদান লাগবে না লিস্ট? এখানে উপাদান কোনটার আছে বলতো দেখি? এই সেল বলে দিছে না উপাদান? আর কি কোনো উপাদান আছে? তো না। এখন একটু জানা রাখ যে এই যে বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বলছে যে অ্যাসিড হইলেই ওটার ভিতরে পানি থাকবে। যদি আলাদা করে উপাদান বলা থাকে তাহলে তো সমস্যা না, আর যদি বলা না থাকে তাহলে আমি বাকি উপাদান কি ধরে নিব? পানি ধরে নিব। বুঝতে পারছস? তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? HCl বলে দেওয়া আছে না, আর কিন্তু কোনো উপাদান দেখা যাচ্ছে না। তাহলে এখানে বাকি উপাদান হিসেবে আমরা কি ধরে নিব? পানি। তার মানে আমাদের কি কি উপাদান আছে? পানি আছে, আর কি আছে? HCl আছে। এই দুইটা মিলায় আমাদের কতটুকু আছে বলতো? অবশ্যই কি 100 পরিমাণ আছে না? হ্যাঁ কেন এটা বললাম? যেহেতু আমাদের শতকরা ভর জানতে চাইছে, শতকরা ভর। তাহলে দুইটা মিলায় 100% আছে। কিন্তু অ্যাকচুয়ালি একটা না একটার পরিমাণ তো তোর আগে জানতে হবে। না জানলে তুই কিভাবে বের করবি যে কোনটা কত পার্সেন্ট আছে? ঠিক না? আর সরাসরি তো তোকে শতকরা ভর কার বের করতে বলছে? এই সেলের। তাহলে তুই এই সেলের শতকরা ভর জানতে পারস, তাহলে কি তুই পানির শতকরা ভরটা কি বের করে ফেলতে পারবি না তখন, 100 থেকে বিয়োগ করে? বুঝতে পারছিস? তার মানে দেখ, তোর এখানে শতকরা পরিমাণ এক্স এর মান জানতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে দেওয়া আছে কি প্রশ্নে? আমাদের দুইটাও জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে। ঘনমাত্রা কত দেওয়া আছে? 11.8 মোলার ঘনমাত্রা দেওয়া আছে। আর ঘনত্ব দেওয়া আছে 1.19 গ্রাম/ml। একটা জিনিস মনে রাখ, তোদের এই সূত্রটা সামনে আসবে যদি শতকরার সাথে ঘনমাত্রা মোলারিটির সম্পর্ক আসে, তাহলে এই সূত্রটা ইউজ করবি। আমরা একটু শিখাই দেই। শতকরা ভার্সেস মোলারিটি, শতকরা ভার্সেস মোলারিটির ভিতরে এই সূত্রটা ইউজ করবি। এস সমান সমান 10x/m, আর যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে ওই ঘনত্বটা তোকে গুণ করে দিতে হবে। অবশ্যই অবশ্যই ঘনত্বটা তোর প্রশ্নে গ্রাম/ml এ থাকতে হবে। ঘনত্বটা কোন এককে থাকবে? গ্রাম/ml। গ্রাম/ml এককে ঘনত্ব থাকবে। আচ্ছা, তাহলে দেখ তো প্রশ্নে কি গ্রাম/ml এর ঘনত্ব দেওয়া আছে কিনা। আরেকটা জিনিস মনে রাখবি, এই গ্রাম/ml এ ঘনত্ব যে কথা, আপেক্ষিক গুরুত্ব বলা একই কথা। তাহলে আপেক্ষিক গুরুত্ব আর এই গ্রাম পার এমএল এ ঘনত্ব বলা একই কথা।
অনেক সময় প্রশ্নে আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, যেমন আমি এখানে সূত্র বললাম ঘনত্ব তোকে গুণ করতে হবে, বাট প্রশ্নে দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব। তোরা দ্রাব্যতার অঙ্ক করছিলি না, সেইখানে কিন্তু আপেক্ষিক গুরুত্ব রিলেটেড অঙ্ক প্রচুর ছিল। তো যাই হোক, তো আমরা বলেই দিলাম যে আপেক্ষিক গুরুত্ব যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তুই সেটাকে গ্রাম পার এমএল এ ঘনত্ব ধরে নিবি, অথবা গ্রাম পার এমএল এ ঘনত্ব তো দেওয়া থাকলে গ্রাম পার এমএল এই থাকলো, সেই ক্ষেত্রে 10x/m এর সাথে সেই ঘনত্বটা গুণ করে দিবি। তাহলে দেখ তো আমাদের এখানে এক্স এর মানটা কি বের হয়ে আসবে না? এই যে আমরা যে এক্স এর মানটা বের করতে চাইছিলাম, তাহলে এক্স সমান সমান কি হবে? SM/10 কি ঘনত্ব। ঠিক আছে, এইবার এস এর মান কত দেওয়া আছে? 11.8। এম, এম কার? এইচসিএল এর এম না? তাহলে M/HCl কত হয়? হাইড্রোজেনের ভর কত? 1। ক্লোরিনের ভর কত? 35.5। তাহলে এটা হবে কত? 36.5। তাহলে এটা হবে 36.5 /10 ঘনত্ব। ঘনত্ব তোর কত দেওয়া আছে? 1.19। তাহলে কত হইলো? 36.19। তাহলে তোর 36.19% পরিমাণটা কি তুই জেনে গেলি? দেখ তো, তুই এক্স কারে ধরছিলি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ ধরছিলি। এখন এক্স কিন্তু তারই ধরতে হবো, তুই কিন্তু এক্স পানিরে ধরতে পারবি না, হ্যাঁ? কারণ তাহলে তোর তখন 100 - এক্স ধরতে হবো, ওটার দরকার নাই। যেটার ঘনমাত্রা দেওয়া আছে তারই তুই তার এক্স ধরে নিবি। এবার বল, এক্স এর পরিমাণ যেহেতু তুই জেনে গেছিস, মানে পানির শতকরা, সরি হাইড্রোক্লোরিক অ্যাসিডের শতকরা পরিমাণ জেনে গেছিস না? তাহলে সুতরাং HCl এর শতকরা ভর, শতকরা ভর তাহলে কত আসলো বল? 36.19%। আনসার কিন্তু একটা হয়ে গেছে, যে এই সেলের শতকরা ভর কত। তাহলে এটা একটা আনসার। এইবার আমাদের বাকি আনসার জানতে চাইছে, বাকি আনসার কি? মোল ভগ্নাংশ কত। এখন বল, মোল ভগ্নাংশ যদি বের করতে চাস তাহলে তোকে অ্যাটলিস্ট কয়টা উপাদান থাকতে হবে? দুইটা উপাদান থাকতে হবে না? তাহলে একটা উপাদান আছে, আরেকটা উপাদান কি? পানি। পানি ধরে তাহলে বের করতে হবে। তাহলে পানি ধরে বের কর। তাহলে সুতরাং পানির শতকরা পরিমাণ, তাহলে পানির শতকরা পরিমাণ কত হবে? 100 - 100 - 63.8। 63.8%। এবার কি দুইটার কি তুই মোল সংখ্যা বের করতে পারবি না? তাহলে এন অফ হুম। এইচসিএল মোল সংখ্যা কত আসবে? এন এর এটা আছে 36.19 ডিভাইডেড বাই কত? হাইড্রোজেনের 36.15 না? এইচসিএল এর আণবিক ভর হচ্ছে 36.5, সরি 15 কেন হবে? 36.5। হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5। বল, মোল সংখ্যা কত আসে? 0.99। 0.99 মোল। আরেকটা কার বের করতে হবে? পানির। পানির কত আছে আমাদের? 63.8 ডিভাইডেড বাই কত হবে? পানির হচ্ছে 18। 3.54। আচ্ছা, এত মোল। এবার কি মোল ভগ্নাংশ কার জানতে চাইছে? দেখ তো, মোল ভগ্নাংশ কার জানতে চাইছে? এইচসিএল এর মোল ভগ্নাংশ হাইড্রোক্লোরিক। জানতে চাইছে। তাহলে সুতরাং এক্স অফ এইচসিএল, তার মোল সংখ্যা কত আছে? 3.54 ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা 0.99। কত হয়? 0.78। এই কার মোল সংখ্যা, কার মোল ভগ্নাংশ জানতে চাইছি আমরা? এইচসিএল এর মান বের করবো না? তাহলে আমরা পানিরটা বসাইছি কেন? পানি, হ্যাঁ, সেই জায়গাটা। হুম। 0.9। 0.21। 0.21, এটা হবে আমাদের আনসার। ঠিক আছে, এখন মূল ভগ্নাংশের কনসেপ্টটা তারা বুঝতে পারছস? এনে তারা ওই যে ঘনমাত্রা থেকে কিভাবে শতকরায় নিয়ে আসলাম, এটা পরে নয়, আবার আসবে সামনে। কিন্তু বাকিটুকু দেখ বুঝতে পারছস কিনা, যে উপাদান কিন্তু তোর অ্যাটলিস্ট দুইটা লাগবে। দুইটা উপাদানের যদি তুই শতকরা মান দেওয়া থাকে, যেমন আগের অঙ্কটা দেখ, আমি শুধু শতকরা দিয়ে করাই দিছি। শুধু শতকরা দিয়ে করাই দেওয়ার কারণে কিন্তু আমাদের এখানে ঘনত্ব কিন্তু দরকারই পড়ে নাই। এইখানে কোনো কিছুই ডাটা দেওয়া নাই, কারণ মোল ভগ্নাংশ বের করতে গেলে তাকে আমাকে মোল সংখ্যা জানতে হবে। তা আমি মোল সংখ্যা কিভাবে জানবো? তাহলে মোল সংখ্যা জানার জন্য
আর এখানে আরো সহজ করে দিছে কেন, কারণ শতকরা ভর দেওয়া আছে। তুই যদি শতকরা ভর নাও দেওয়া থাকতো, তাহলেও কিন্তু তোর এটা বের করে আনতে হইতো শতকরা ভাবে, যদি বের করতে চাস আর কি এইভাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? হ্যাঁ। তো সবচেয়ে পেঁচানো পেঁচানো অঙ্কগুলাই আমি তোদের দিলাম। এছাড়া আসলে মূল ভগ্নাংশ এত জটিল আসে না। মূল ভগ্নাংশ হচ্ছে এই যে এই প্যাটার্নের আসে। এই যে গতকালকে আমরা যে প্যাটার্নটা লক্ষ্য করছিস, এই যে 500 গ্রাম পানিতে 25 গ্রাম চিনি আছে, তাহলে মূল ভগ্নাংশ কত? তাহলে 500 গ্রাম পানি, সেই ক্ষেত্রে 500 রে তুই 18 দ্বারা ভাগ করে মূল সংখ্যা পানির বের করবি, চিনির আণবিক ভর দিয়ে ভাগ করে চিনির মূল সংখ্যা বের করবি, পরে চিনির তুই মূল ভগ্নাংশ বের করবি। এই যে এই রিলেটেড প্রশ্ন আসবে, যেমন এই যে উপরের রিলেটেড প্রশ্ন এমসিকিউতে আসে, 20 গ্রাম পানিতে 18 গ্রাম NaCl মিশালে সোডিয়াম ক্লোরাইডের মোল ভগ্নাংশ কত? তাহলে তোর উপাদান কিন্তু দুইটা ইন্ডিকেট করে দেওয়া আছে, আর উপাদান ইন্ডিকেট করে দেওয়ার পরে কিন্তু দেখ তোকে মোল সংখ্যাও বের করতে হবে। মোল সংখ্যা কিভাবে বের করবি? ভর জানা থাকলে আণবিক ভর দ্বারা ভাগ করবি, তাহলে মোল সংখ্যা বেরোবো। যেমন এই যে দেখ, প্রথম যে কালকে যে আমরা দুইটা অঙ্ক করাইছিলাম, সেখানে কিন্তু ভর দেওয়া ছিল, উপাদানের ভর দেওয়া ছিল, তাদের আণবিক ভর দ্বারা ভাগ করে কিন্তু মোল সংখ্যা বের করছো, পরে তো মোল ভগ্নাংশ ইজিলি বের করা সম্ভব। কিন্তু আজকের এই দুইটা অঙ্ক কিন্তু একটু এক্সট্রিম লেভেলের ছিল। সেই ক্ষেত্রে আমাদের পার্সেন্ট দিয়ে একটা অঙ্ক দেখাইলাম, আর একটা হচ্ছে আমাদের এই তোর মোলারিটির সাথে শতকরার একটা হিসাব দেখাইলাম কিন্তু। এই যে মোলারিটির সাথে শতকরার একটা কিন্তু হিসাব দেখাইলাম। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? গতকালকের ক্লাস মোলারিটি সহ, এই যে মোলারিটি বলতে আমরা কি বুঝছিলাম? মোলারিটি বলতে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে কত মোল দ্রব দ্রবীভূত থাকে, ওই কত মোল দ্রবই হচ্ছে আমাদের ওই দ্রবের মোলারিটি। সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করছিলাম, দ্রাব্যতার এস এর সাথে মিলায়া। তো সেইখানে আমরা মোল পার লিটার হচ্ছে ঘনমাত্রার একক, মোলার ঘনমাত্রা যেটাকে বলি আমরা। আর এইখানে যেহেতু আয়তনের সাথে সম্পর্ক, তাহলে আয়তন থাকার কারণে আমাদের তাপমাত্রা নির্দিষ্ট করে দিতে হবে, এর জন্য মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। তারপরে আমরা সেখান থেকে ডাব্লিউ সমান এস এম ভি একটা সূত্র বের করে নিয়ে আসছিলাম, কারণ মোল সংখ্যাকে যদি আমরা ভরে কনভার্ট করি, তাহলে ডাব্লিউ বাই এম সমান সমান এন। তারপরে আমরা কিছু অঙ্ক কিন্তু আমরা দেখছিলাম। তারপরে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসি মোলার দ্রবণ। মোলার দ্রবণ বলতে আমরা ঘনমাত্রা কত বুঝবো? 1 মোলার। সেমি মোলার বললে 0.5। মোলারকে বড় হাতের এম দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে। ডেসিমোলার 1/10 ভাগ, সেন্টিমোলার 1/100 ভাগ, মিলিমোলার 1/1000 ভাগ। এইভাবে আমরা মানগুলা মনে রাখতে পারি। মোলার, সেমি মোলার মানে অর্ধেক, ডেসি মানে 10, 1/10, সেন্টি মানে 100, 1/100, আর মিলি মোলারের মিলি ভাগ, মিলি মানে 1000, 1/1000। যে ভ্যালুগুলো আসে সেটাই আমরা লিখলাম আর কি। বুঝেছিস? আজকে আমরা হ্যাঁ হচ্ছে একটা এক্সট্রা টপিক পড়বো, সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। যেহেতু আমরা ঘনমাত্রা একটু পড়া শুরু করছি, আমরা একটু প্রমাণ দ্রবণ সম্বন্ধে আইডিয়া নিব। প্রমাণ দ্রবণ সহজ একটা জিনিস। প্রমাণ দ্রবণ এক কথায় যদি বলি, সংজ্ঞাটা যদি লেখ, সংজ্ঞাটা একটু তোরা একটু লিখে রাখবি, সংজ্ঞাটা একটু লেখ, পরে আমি এক লাইনে বলে দিতেছি। আচ্ছা, এক লাইনে আগেই বলে দিই, প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেটাকেই বলা হয় প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, ঠিক আছে, তাকেই কি বলা হচ্ছে? প্রমাণ দ্রবণ। যেমন মোলার দ্রবণ, এই কথাটা বলার সাথে সাথে তুই কি জানলি বলতো? মোলার বলতে কি 1 মোলার বুঝতেছস না? তাহলে মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ হবে। সেমি মোলার দ্রবণ, এই দ্রবণের ঘনমাত্রা কি জেনে গেলি না? জানা থাকে মানে তোকে আলাদা করে বের করতে হবে না, তোকে মোলার বললেই তুই 1 বুঝবি, সেমি মোলার বললেই তুই 0.5 বুঝবি। তার মানে এগুলো আমাদের প্রমাণ দ্রবণ। তো অ্যাকচুয়ালি প্রমাণ দ্রবণের সংজ্ঞাটা শর্টকাটে এটা বলা হয় যে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকেই কি দ্রবণ বলে? প্রমাণ দ্রবণ বলে। কিন্তু অ্যাকচুয়ালি মূল সংজ্ঞাটা একটু আলাদা। নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের, এই যে এখানে তো আগে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বুঝতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কোনো নমুনা দ্রবকে
নমুনা দ্রবকে দ্রবীভূত করে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করলে তাকে প্রমাণ দ্রবণ বলে। আচ্ছা, তাহলে কি বললাম? নির্দিষ্ট তাপমাত্রায়, এই কথাটা জানতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় কি ধরনের পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, বাকিটুকু কিন্তু সহজ। তাহলে প্রথম দুইটা পার্ট একটু মনে রাখ। নির্দিষ্ট তাপমাত্রায় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কোনো নমুনা দ্রবকে দ্রবীভূত করে তুই যে একটা ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করবি, তাকেই তুই বলবি প্রমাণ দ্রবণ। তাহলে অ্যাকচুয়ালি প্রমাণ দ্রবণ হচ্ছে সেই দ্রবণ, একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ, তাই না? দেখতো এই যে একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণটা কি প্রমাণ দ্রবণ না? সেই নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ কিন্তু আমরা জেনে যাব, যেহেতু নির্দিষ্টই বলা আছে। আচ্ছা, বুঝছস? হ্যাঁ। তাহলে তোকে যদি একটা প্রশ্ন করা হয়, ও আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে তোর বোঝার বিষয় হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা এটা একটু পরে বুঝবো। আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা আমাদের ইম্পর্ট্যান্ট, আমরা একটু পরে বুঝতেছি। আগে একটা প্রশ্ন হলো এরকম, 0.1 মোলার, 0.1 মোলার Na2CO3 দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, ব্যাখ্যা করো। একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। তাহলে তুই কিভাবে ব্যাখ্যা করবি? তুই প্রথমেই বলবি আনসার, যে দ্রবণের ঘনমাত্রা, সংজ্ঞাটা এত কঠিনটা দেওয়ার দরকার নাই, এটা লিখবি, যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে, যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে কি দ্রবণ বলে? তাকে প্রমাণ দ্রবণ বলে। প্রতিটি প্রমাণ দ্রবণে, প্রতিটি প্রমাণ দ্রবণে আচ্ছা, প্রমাণ দ্রবণ বলতে কি বোঝায়? নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ বোঝায় না? প্রতিটি প্রমাণ দ্রবণে নির্দিষ্ট ঘনমাত্রার, প্রতিটি প্রমাণ দ্রবণে নির্দিষ্ট ঘনমাত্রার, নির্দিষ্ট আয়তনে, কারণ অ্যাকচুয়ালি আমরা আহ ঘনমাত্রা বলতে কি বুঝতাম? ঘনমাত্রা বলতে এটাই বুঝতাম না যে দ্রব বাই দ্রবণ, তাই বুঝতাম না? এখানে দ্রবটা আমরা মোলে কাউন্ট করতাম, আর দ্রবণটা আমরা কিসে কাউন্ট করতাম? লিটারে কাউন্ট করতাম। তো সেটাই বলছি যে প্রতিটি প্রমাণ দ্রবণে নির্দিষ্ট ঘনমাত্রা থাকবে, আর সেখানে নির্দিষ্ট আয়তনের কি থাকবে? দ্রবণ থাকবে। তাহলে নির্দিষ্ট আয়তনের দ্রবণে নির্দিষ্ট পরিমাণ কি থাকবে? দ্রব থাকবে। প্রতিটি প্রমাণ দ্রবণে নির্দিষ্ট ঘনমাত্রার, নির্দিষ্ট আয়তনের দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রব কি থাকবে? দ্রবীভূত থাকবে। তো তোকে যেহেতু সোডিয়াম কার্বনেটের কথা উল্লেখ করে দিছে, তাহলে এই কথাটা বলতে হবে
যে 0. সোডিয়াম কার্বনেট দ্রবণের ক্ষেত্রে, সোডিয়াম কার্বনেট দ্রবণের ক্ষেত্রে কি বলা যায় বলতো? সোডিয়াম কার্বনেটের দ্রবণের ক্ষেত্রে আচ্ছা, এখানে নির্দিষ্ট ঘনমাত্রার কথাটা না বলে আরেকটু সহজ করে দিই, নির্দিষ্ট তাপমাত্রা। নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, নির্দিষ্ট আয়তনের দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত থাকবে। ওই একই কথা, ঘনমাত্রাই হয় আর কি। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় কতটুকু, কতটুকু আছে? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান মোলার। তাহলে এখানে নির্দিষ্ট আয়তন কতটুকু বলবি? প্রতি লিটার। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে কতটুকু, নির্দিষ্ট পরিমাণটা কতটুকু আছে? 0.1 মোল কি আছে? 1 মোল সোডিয়াম কার্বনেট, দ্রবটা আর উল্লেখ করে দেওয়া আছে এখানে। 0.1 মোল Na2CO3। আচ্ছা, এক কাজ করতে পারোস, 0.1 মোলের ভর বের করে দিতে পারোস। 0.1 মোলের ভর কত হবে বলতো দেখি? আমরা ভর বের করবো কিভাবে? এন সমান সমান W/M। তাহলে একটু ভর বের করে নিয়ে আসো তো। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। 106, এইখানে হচ্ছে 106 আর 0.1, তাহলে গুণ করলে 10.6 হয়। 10.6 গ্রাম। এত মোল বা এত গ্রাম কি আছে আমাদের? সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। দেখ, এই প্যাটার্নে সবগুলা প্রশ্ন উত্তর উত্তর করতে হবে। পারবি না? এই লাইনগুলো লিখে দিতে পারবি না খ নাম্বারে আসলে? প্রথমে তুই বলে দিবি যে যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। এরপরে বলবি কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতিটি প্রমাণ দ্রবণের ভিতরে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত থাকবে। তাহলে সোডিয়াম কার্বনেটকে যেহেতু একটা প্রমাণ দ্রবণ বলছে, তাহলে এখানে কতটুকু বলে দিয়েছে? 0.1 মোলার। তাহলে তুই বলে দে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে এত মোল দ্রব দ্রবীভূত আছে, এত মোল, বা সর্বোচ্চ চাইলে ভর দিয়ে দিতে পারোস, না দিলেও সমস্যা নাই। ভর তুই কনভার্ট করে যা আসে তাই দিবি আর কি। ঠিক আছে? তাহলে এই রিলেটেড যদি আমি আরেকটা প্রশ্ন বলি, যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ, বা সেমি মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। মোলার দ্রবণ প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। কি ব্যাখ্যাটা দিবি বলতো? একটু মুখে মুখে বলতো। ওই যে 1 লিটার দ্রবণে হচ্ছিল 1 মোল দ্রবীভূত থাকে, সেই জন্য হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছিল হ্যাঁ। তার মানে ওই আগের কথাগুলো হুবহু তাই লিখবি, যে আমরা জানি যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। এই কথাটা লেখার পরে কি লিখবি? প্রতিটি প্রমাণ দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের দ্রবণে নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত থাকবে। এই কথাটা লেখার পরে শেষ লাইনটা লিখবি হচ্ছে যে মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, কারণ নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, যে কোনো পদার্থের প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত আছে। ব্যাপারটা কি বুঝছিস মাইশা, বুঝছিস? হ্যাঁ। তাহলে বলতো সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। কি লিখবি? সেমি মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কি লিখবি বল? 1 লিটার দ্রবণে হচ্ছিল 0.5 মোল দ্রবীভূত থাকে, মানে সম্পূর্ণ লেখার পর ওইটা লিখবো। হ্যাঁ, সম্পূর্ণ লেখার পর এই লেখাটা লিখে দিতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট MCQ এর জন্য এটা, যে প্রমাণ দ্রবণ টাইট্রেশনে ব্যবহৃত হয়। তাহলে একটা তথ্য মনে রাখতে হবে, প্রমাণ দ্রবণ কোথায় ব্যবহৃত হয়? টাইট্রেশন। প্রমাণ দ্রবণ টাইট্রেশনে ব্যবহৃত হয়। এটা আসে। তাহলে টাইট্রেশন যখন আমরা পড়বো, টাইট্রেশন হচ্ছে জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ওই যে বলে দিল জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে, তাহলে আমরা এইখানেও তো বলছিলাম যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকেই তো আমরা প্রমাণ দ্রবণ বলি। তার মানে বলা যায়
টাইট্রেশনে আমাদের কোন ধরনের দ্রবণ ব্যবহার করা হবে? প্রমাণ দ্রবণ। আর প্রমাণ দ্রবণ বলতে কি বুঝি? যে দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা আছে। আচ্ছা, ক্লিয়ার কিনা এই পর্যন্ত? এবার হ্যাঁ, ক্লিয়ার। ওই যে একটা কথা বলছিলাম শুরুতে, দেখ সংজ্ঞা যখন পড়ছিলি বলছিলি নির্দিষ্ট তাপমাত্রায় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের কোন নমুনা দ্রবকে। এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি তাহলে? আরেকটা তথ্য জেনে রাখতে হবে, যে প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ লাগে, তাই না? প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে প্রমাণ দ্রবণ, এগুলো কিন্তু এই যে মাল্টিপল চয়েস কোশ্চেনে দেয় যে নিচের কোনটি সত্য। প্রমাণ দ্রবণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। এক, 2 নাম্বার দিল টাইট্রেশনে ব্যবহৃত হয়। 3, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহৃত হয় বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রয়োজন হয়। তাহলে কি হবে? 1 2 3 3, ওটাই হবে না? হ্যাঁ। স্ট্যান্ডার্ড প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, হেডিং দে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। একটু সংজ্ঞাটা লিখতে হবে আগে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একটা বিশুদ্ধ পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটাকে বাতাসে রাখলে বাতাসের দ্বারা জারিত হয় না, পানিতে রাখলে পানির সাথে বিক্রিয়া করে না, দীর্ঘদিন পর্যন্ত ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, এগুলো আমি বৈশিষ্ট্য বলতেছি। এগুলোই হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এইটাই আমরা সংজ্ঞা হিসাবে লিখবো, যে সব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, কমা, বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় না। বায়ুর উপাদান দ্বারা সহজে আক্রান্ত হয় না এবং দীর্ঘদিন পর্যন্ত কি অপরিবর্তিত থাকে? ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। আমাদের সময় শেষ, লিংক দিতেছি এরপরে। তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। শর্টকাট একটা উপায় আছে এই পদার্থগুলা চিনার, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। শর্টকাট একটা উপায় আছে, শর্টকাট হচ্ছে যে যৌগে যদি সি বর্ণ থাকে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। তাহলে যৌগে সি বর্ণ থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, উইদাউট এইচসিএল। উইদাউট এইচসিএল তার মানে এইচসিএল ছাড়া। এইচসিএল কি হবে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে রাখতে হবে এইচসিএল ছাড়া সি বর্ণ যদি থাকে তাহলে সেগুলো কি হবে? আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা একটা শর্টকাট। ঠিক আছে।